আমন্ত্রণ জানাচ্ছি রাতের বাংলাদেশে আর শুরুতেই শিরোনাম। পদোন্নতি পাওয়া সেনা কর্মকর্তাদের র্যাঙ্ক ব্যাচ পড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সৌজন্য সাক্ষাতে বেইজিং সফরের আমন্ত্রণ চীনা রাষ্ট্রদূতের। মপ করে দাবি আদায়ের দিন শেষ, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। আইনি বাধ্যবাধকতায় ৬ সিটিতে প্রশাসক নিয়োগ, জানালেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল। আমরা সরকারের তরফ থেকে সঠিক সময়ে এই নির্বাচন করতে আর ব্যবস্থা আমরা করবো, তবে নিঃসন্দেহে এই নির্বাচনকে প্রাধান্য দেওয়া হবে। সম্পর্ক জোরদারের বার্তা নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ। চলমান সংস্কার অব্যাহত রাখার আহ্বান ইউরোপীয় ইউনিয়নের। এই সরকারের প্রতি তাদের বিপুল আস্থা, পরস্পরের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করা, এই সব মূলনীতির ওপর আমাদের কার্যক্রম প্রতিষ্ঠিত থাকবে। চাঁদাবাজি বন্ধ না হলে ব্যবসা বন্ধের হুঁশিয়ারি ঢাকা চেম্বারের সভাপতির, বললেন ব্যাংক সুধার না কমলে কঠিন হয়ে পড়বে বিনিয়োগ। আধিপত্য বিস্তারের জেরে নড়াইলের বড়কুলা গ্রামে বাবা ছেলে সহ নিহত ৪। ২ সাবেক ইউপি চেয়ারম্যানের সমর্থকদের পাল্টাপাল্টি হামলা। আধিপত্য বিস্তার নিয়ে তাদের ভিতরে বিরোধটা অনেক পুরনো। যারা এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত তাদের প্রত্যেককে আমরা গ্রেফতার করব এবং আইনের আওতায় আনব। অমর একুশে বইমেলা নিয়ে জটিলতার অবসান। ২৬ ফেব্রুয়ারি থেকেই প্রাণের মেলায় অংশ নেবে প্রকাশক ঐক্য। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন স্থানে শক্তিশালী বোম সাইক্লোনের তাণ্ডব। বরফে ঢাকা পড়ায় জীবনযাত্রা ব্যাহত, অন্তত ৫,০০০ ফ্লাইট বাতিল। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। প্রথমবারের মতো ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিনি পদোন্নতি পাওয়া ২ সেনা কর্মকর্তাকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা গণমাধ্যমকে জানান, দেশের মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে সশস্ত্র বাহিনীকে জনমুখী ও আধুনিক করে গড়ে তোলা হবে। সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সোমবার সকাল ৯টায় প্রথমবারের মতো অফিস করেন তারেক রহমান। এ সময় তাকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। পরে প্রধানমন্ত্রীর সাথে শুভেচ্ছা বিনিময় করেন তারা। এদিন পদোন্নতিপ্রাপ্ত ২ সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এবং মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরীকে র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন প্রধানমন্ত্রী। এদিকে শেরেবাংলা নগরে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামসুল ইসলাম প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেন। পরে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন উপদেষ্টা। তাকে মন্ত্রণালয়ের কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন প্রতিরক্ষা সচিব মোহাম্মদ আশরাফ উদ্দিন। গণমাধ্যমে প্রতিরক্ষা উপদেষ্টা সশস্ত্র বাহিনীর সম্প্রসারণ ও আধুনিকায়নে সরকারের আন্তরিকতার কথা তুলে ধরেন। ফ্যাসিস্ট সরকার যেভাবে বিভিন্ন বাহিনীগুলোকে ধ্বংস করেছে, সেইখান থেকে তাদেরকে উত্তরণ করে বাংলাদেশের মানুষের চাহিদার যেরকম বাহিনী হওয়া উচিত, যে বাহিনী সত্যিকার অর্থে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় অতন্ত্র প্রহরী হিসাবে ইতিপূর্বেও কাজ করেছে এবং ভবিষ্যতে যেন আমরা ওইরকম একটা সশস্ত্র বাহিনী গড়ে তুলতে পারি, সেই দিক নির্দেশনা উনি ইতিমধ্যে দিয়েছেন। উপদেষ্টা জানান, স্বাধীন, সার্বভৌম, আধুনিক ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে প্রতিরক্ষা মন্ত্রণালয় কাজ করে যাবে। আমাদের যে সোলজারিংটাকে অনেকটুকু বিনষ্ট করে দেওয়া হয়েছে, সেই সোলজারিংটাকে ফিরিয়ে এনে আরও শক্তিশালীভাবে আমাদের এই গণতন্ত্র এবং সার্বিক পরিস্থিতি সাধারণ মানুষের এবং স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আমাদের একটা শক্তিশালী অস্ত্র হিসেবে থাকতে পারে। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।
বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতেই কৃষকদের জন্য কৃষি কার্ডের উদ্যোগ নিয়েছে সরকার। দুপুরে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে কৃষকদের সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়নে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে কথা বলেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। জানান দ্রুতই পাইলট প্রকল্প আকারে এই কার্যক্রম শুরু করবে সরকার। এর সাথে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সরকার গঠন করায় চীনা প্রেসিডেন্ট তারেক রহমানকে স্বাগত জানান, সেই সাথে আমন্ত্রণ জানান চীন সফরের। নির্বাচনের আগে দেয়া কৃষকদের সহায়তার প্রতিশ্রুতি বাস্তবায়নে সোমবার সচিবালয়ে বসে আন্তঃমন্ত্রণালয় সভা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এতে যোগ দেন অর্থ, কৃষি, ভূমিসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। সোমবার দুপুর 12টায় মন্ত্রিপরিষদ কক্ষে শুরু হওয়া এ সভার বিষয় ডিজিটাল কৃষক কার্ড। বিএনপির ইশতেহার অনুযায়ী এ কার্ডের মাধ্যমে প্রান্তিক কৃষকদের কাছে সরাসরি সরকারি প্রণোদনা, সার ও বীজের ভর্তুকি পৌঁছে দেয়া। আর এটি বাস্তবায়নেই অনুষ্ঠিত হয় বৈঠকটি। বৈঠক শেষে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতেই কৃষকদের জন্য স্মার্ট কৃষি কার্ডের উদ্যোগ নিয়েছে সরকার। দ্রুতই পাইলট প্রকল্প আকারে এ কার্যক্রম শুরু হবে বলে জানান তথ্যমন্ত্রী। কৃষক কার্ড দেওয়ার ক্ষেত্রে যে সংশ্লিষ্ট অন্যান্য বিষয়গুলি আছে সেই বিষয়গুলি নিয়েই আমরা আলাপ করছি। নীতিগতভাবে এটা আমাদের বহু আগেই সিদ্ধান্ত, আমরা বাস্তবায়নের জন্য আজকে প্রথম বৈঠক মাননীয় প্রধানমন্ত্রী করছেন। ইনশাআল্লাহ যত দ্রুত সম্ভব আমরা ফ্যামিলি কার্ডের মতোই কৃষক কার্ডের পাইলট প্রজেক্ট শুরু হতে যাচ্ছে। মধ্যস্বত্ব কোনো ভোগীরা যাতে কোনো সুযোগ সুবিধা না নিতে পারেন অথবা যাতে কোনো লিকেজ না হয়, সে কারণেই কিন্তু আমরা স্মার্ট কৃষক কার্ডের দিকে যাচ্ছি। এর আগে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। প্রায় 1 ঘণ্টাব্যাপী বৈঠকে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করায় চীনা প্রেসিডেন্ট তারেক রহমানকে স্বাগত জানান, সেই সাথে আমন্ত্রণ জানান চীন সফরের। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ চীন সম্পর্ক এগিয়ে নিতে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে ওনাকে কনগ্রাচুলেশন জানানোর জন্য এবং চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং সাহেবের পক্ষে এবং চায়নার প্রেমিয়ার লি কোয়াংয়ের পক্ষে উনি শুভেচ্ছা জানাইছেন। বাংলাদেশ চায়না সম্পর্কটা হয়েছে ঐতিহাসিক, সূচনা হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়। চায়না একজন একটা ইম্পর্টেন্ট স্ট্রং ডেভেলপমেন্ট পার্টনার বাংলাদেশের। এর আগে সকাল 10টার দিকে তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। আগামী 12 মার্চ শুরু হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এই অধিবেশনের আহ্বান করেছেন। সংবিধানের 72 অনুচ্ছেদের 1 দফায় প্রদত্ত ক্ষমতা বলে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে সংসদ সচিবালয়। জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে আগামী 12 মার্চ বৃহস্পতিবার বেলা 11টায় এই অধিবেশন শুরু হবে। রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী 1432 বঙ্গাব্দের 27 ফাল্গুন এই সভার দিনক্ষণ চূড়ান্ত করা হয়েছে। নবনির্বাচিত সংসদ সদস্যদের উপস্থিতিতে এটিই হবে ত্রয়োদশ সংসদের প্রথম আনুষ্ঠানিক যাত্রা। সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে, অধিবেশন শুরুর যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত সংসদ ভবনে এই ঐতিহাসিক অধিবেশন ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাষ্ট্রপতির সাংবিধানিক ক্ষমতা বলে প্রথম অধিবেশনটি বসতে যাচ্ছে। ত্রয়োদশ সংসদের প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, চিফ হুইপ সহ বেশিরভাগ সদস্য প্রথমবারের মতো এমপি নির্বাচিত হয়েছেন। মপ করে দাবি আদায়ের দিন শেষ, এমনটি জানালেন নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বলেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নই সরকারের অগ্রাধিকার। এই লক্ষ্যে রাজনৈতিক বিবেচনায় লাইসেন্স দেওয়া অস্ত্র বাজেয়াপ্ত করা হবে। যোগ্যতার ভিত্তিতে নিয়োগ পাবেন এসপি ও সিরা। একই সাথে আওয়ামী লীগ আমলে পুলিশের বিভিন্ন পর্যায়ে নিয়োগ জালিয়াতি ও অনিয়ম খতিয়ে দেখা হবে বলেও জানিয়েছেন সালাউদ্দিন আহমদ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকা দপ্তর সংস্থার প্রধানদের সাথে মতবিনিময় সভা মন্ত্রী সালাউদ্দিন আহমেদের। সেখানে উঠে আসে দেশের আইন শৃঙ্খলা সহ সার্বিক পরিস্থিতি। দীর্ঘ প্রায় 2 ঘন্টার বৈঠক শেষে ব্রিফিংয়ে সিদ্ধান্ত জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, আওয়ামী লীগ আমলে রাজনৈতিক কারণে অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে, যাচাই বাছাই করে সেসব লাইসেন্স বাতিল করা হবে। কনস্টেবল পদে নিয়োগ জালিয়াতি খতিয়ে দেখেও ব্যবস্থা নেওয়া হবে যেন ভবিষ্যতে অনিয়মের নিয়োগ বন্ধ
হয়। এ সময় তিনি জানান, শূন্য থাকা কনস্টেবলের 2701টি পদে নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। ফ্যাসিবাদী সরকারের সময়ে পুলিশের বিভিন্ন পর্যায়ে নিয়োগের ক্ষেত্রে স্পেশালি কনস্টেবলের কথাটা বলেছি, স্থায়ী ঠিকানা জালিয়াতি করে অনেক জায়গায় নিয়োগটি হয়েছে। তো সেগুলো একটু ফাইন্ড আউট করে বিবেচনা নিতে হচ্ছে, আবার যেন কারো উপরে জুলুম না হয়। ফ্যাসিবাদী সরকারের সময়ে রাজনৈতিক উদ্দেশ্যে বা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করার উদ্দেশ্যে হয়তো অন্যভাবে তারা লাইসেন্স পেয়েছে রাজনৈতিক বিবেচনায়, সেই বিবেচনায় যারা পেয়েছে সেগুলো বাতিল করা হবে এবং একই সাথে সেই লাইসেন্সের অধীনে অস্ত্র থাকলে সেটাও বাজেয়াপ্ত হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 5 আগস্টের পর অন্তর্বর্তী সরকারের আমলে কিছু সুবিধাবাদী গোষ্ঠী হয়রানিমূলক মামলা করেছে। এসব মামলা যাচাই করে প্রত্যাহার করা হবে। 5 আগস্টের পরে বেশ কিছু মামলা হয়েছে, এখানে কিছু সুবিধাবাদী শ্রেণীর মানুষ এগুলার সুযোগে ভোগান্তি সৃষ্টির জন্য অনেককে আসামি করেছে, যারা সেখানে জড়িত থাকার প্রশ্নই আসে না। সেই জায়গায় অনেক বড় বড় ব্যবসায়ী এবং অনেক স্বনামধন্য ব্যক্তি, সমাজের বিশিষ্ট ব্যক্তিদেরকে ওইরকম আসামি করা হয়েছে। তাদের এই যে যথাযথ ব্যবস্থা করা এবং তারা যেন ভোগান্তি সৃষ্টি না হয় সেগুলো দেখবে। অন্তর্বর্তী সরকারের আমলে লটারির মাধ্যমে এসপি ওসি নিয়োগের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। লটারির মাধ্যমে যে যাকে যেখানে পেয়েছে সেই লটারিটাও ট্রান্সপারেন্ট ছিল বলে আমরা মনে করি না। সেটা হয়েছে, কিন্তু সরকারের নিয়োগ সেভাবে হয় না। সুতরাং এগুলো স্ক্রুটিনি করে ডিপার্টমেন্ট যাকে দক্ষ উপযুক্ত যেখানে দেয়া মনে করবে সেই হিসাবে এগুলো করার জন্য আজকে নির্দেশনা দেওয়া হয়েছে। সালাউদ্দিন আহমেদ বলেন, বৈধ পন্থায় দাবি আদায় করা যাবে, কিন্তু কোনো মব সৃষ্টি করলে সরকার কঠোর হবে। যে কোনো বৈধ বা আইনানুগ কোনো দাবি দেওয়া থাকলে সেটা যথাযথ ফোরামে উপস্থাপন করবে, বিবেচনা হবে, এটাই নিয়ম। রাস্তায় দাঁড়িয়ে গেলাম, পরীক্ষা দেবো না আগামীকালকে, সেটা হবে। মব কালচারের এগেনস্টে আমাদের রিয়েকশনটা কি? আমরা রিয়েক্ট করব খুব কঠোরভাবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের প্রথম অগ্রাধিকার আইন শৃঙ্খলার উন্নয়ন ও জনগণকে স্বস্তি প্রদান। কোনো পুলিশ সুপার আইনের বাইরে কাউকে প্রোটোকল দিবে না, তাদের কাজেও কেউ হস্তক্ষেপ করতে পারবে না। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। 6টি সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ হলে স্থানীয় সরকার নির্বাচন সঠিক সময়ে হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের যোগ্যতা হিসেবে দলের নীতি, আদর্শ ও জনগণের সাথে সম্পৃক্তদের মনোনয়ন দেবে বিএনপি। মির্জা ফখরুল জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় খোলার বিষয়ে আইনগতভাবেই হবে। নির্বাচনের পর বিএনপির নয়াপল্টন কার্যালয়ে গিয়ে সাংবাদিকদের সাথে কুশল বিনিময় শেষে তিনি এসব কথা বলেন। এই নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় সাক্ষী বিএনপির উপর বয়ে যাওয়া স্বৈরাচারী আমলের হামলা, মামলা, গ্রেফতার, খুনসহ কত শত নিপীড়নের। মন্ত্রী হওয়ার পর সেখানে প্রথমবারের মতো মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখানে কুশল বিনিময় ও গণমাধ্যম কর্মীদের নানা প্রশ্নের জবাব দেন তিনি। বলেন, আইনি বাধ্যবাধকতায় 6 সিটিতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, দ্রুতই অন্যান্য সিটি কর্পোরেশনেও একই উদ্যোগ নেওয়া হবে। না, স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে কত নিয়মকানুন আছে তো সরকারি এবং যে প্রথাগুলো আছে সেগুলো কতগুলো মেয়াদ আছে, কতগুলো মেয়াদ শেষ হয়ে গেছে, সবগুলোকে এক জায়গায় নিয়ে এসে আমরা সরকারের তরফ থেকে একটা সঠিক সময়ে এই নির্বাচনগুলো দেওয়ার ব্যবস্থা আমরা করবো। তবে নিঃসন্দেহে এই নির্বাচনকে প্রাধান্য দেওয়া হবে। আলাপচারিতায় উঠে আসে সংরক্ষিত নারী আসনের বিএনপির মনোনয়ন, যোগ্যতা ও নির্বাচন প্রসঙ্গ। নিরঙ্কুশ জয় পাওয়ায় সংরক্ষিত নারী আসনের 35টি পাচ্ছে সরকারি দল। জনগণের সঙ্গে সম্পৃক্ততা থাকতে হবে, রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, দলের সঙ্গে সম্পৃক্ততা থাকতে হবে। আমাদের দলের পক্ষ থেকে যারা দলের সঙ্গে সম্পৃক্ত আছেন তাদেরকে প্রাধান্য দেওয়া হবে। এ সময় দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের অফিস খোলার বিষয়ে প্রশ্নের জবাব দেন তিনি। এটা আমরা চাইনি এবং আমরা যেহেতু আপনার আইনগতভাবে বলা আছে যে তাদের কার্যক্রম নিষিদ্ধ, সেইভাবেই এটাকে দেখা হবে সব জায়গায়। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল 17 বছরের গণতান্ত্রিক আন্দোলনে সাংবাদিকদের অবদান স্মরণ করেন। যদি কখনো ইতিহাস লেখা হয় গণতন্ত্রের আন্দোলনের সংগ্রামের, সেই সময় আপনাদের যে অবদান, সেই অবদান লিপিবদ্ধ থাকবে। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। নতুন সরকারের প্রতি যুক্তরাষ্ট্র, চীন, ভারত সহ সব দেশের বিপুল সমর্থন ও আস্থা আছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর
খলিলুর রহমান। জানান বাংলাদেশও সবার সাথে আস্থার সম্পর্ক রাখবে, তবে অভ্যন্তরীণ বিষয়ে কোনো দেশের হস্তক্ষেপ চায় না ঢাকা, এই বার্তা স্পষ্ট করা হয়েছে। সোমবার মন্ত্রী প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাতের পর মার্কিন রাষ্ট্রদূত বলেছেন, দুদেশকে শক্তিশালী, নিরাপদ ও উন্নত করতে কাজ করবে ঢাকা ওয়াশিংটন। নতুন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে শুভেচ্ছা জানাতে সোমবার সকালে মন্ত্রণালয়ে আসেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। প্রায় ১.৫ ঘন্টা তাদের সাথে কথা বলেন তিনি। এ সময় দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে আলোচনা হয় নীতি নির্ধারকদের। বেরিয়ে যাওয়ার সময় গণমাধ্যমের সাথে কথা না বললেও এক্স হ্যান্ডেলে নিরাপদ, শক্তিশালী ও উন্নত দেশ গড়তে একসাথে কাজ করার কথা লিখেন রাষ্ট্রদূত। দুপুরে ঢাকায় ইউরোপের বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন ইইউ ঢাকা মিশন প্রধান মাইকেল মিলার। ঘণ্টাখানেকের বৈঠকে বিদায়ী সরকারের সংস্কার উদ্যোগ অব্যাহত রাখার পাশাপাশি পার্টনারশিপ এগ্রিমেন্ট সই করার তাগিদ দেয় ২৭ দেশের এই জোট। So we are looking at this new government to continue with a series of reforms. আইন, বিচার, প্রশাসন সহ গেল সরকারের সংস্কার কার্যক্রম নতুন সরকারও অব্যাহত রাখবে বলে আশা করি। আর আমাদের সাথে অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তির সব কাজ চূড়ান্ত। আশা করি দ্রুতই তা সই হবে। যুক্তরাষ্ট্র, চীন, ভারত, সৌদি আরব, পাকিস্তান সব দেশের কাছেই সবার আগে বাংলাদেশ নীতি স্পষ্ট করা হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। সরকারের প্রতি তাদের সর্বাত্মক সমর্থনের কথা জানিয়ে বিবাদমান সব সমস্যার সমাধানেও আশাবাদী ডক্টর খলিল। আমি যাদের সঙ্গে পর্যন্ত সাক্ষাৎ করেছি, এই সরকারের প্রতি তাদের বিপুল আস্থা, আমাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবার তাদের যে একটা প্রবল ইচ্ছা, সেটা আমরা দেখেছি। বলেছি যে আমাদের মোটো হচ্ছে বাংলাদেশ ফার্স্ট, স্বাধীনতা, সার্বভৌমত্ব, পরস্পরের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করা, এই সব মূলনীতির ওপর আমাদের কার্যক্রম প্রতিষ্ঠিত থাকবে। এর আগে রোববার সৌদি আরব, চীন, ভারত ও পাকিস্তানের ঢাকা মিশন প্রধানও শুভেচ্ছা জানিয়েছেন নতুন পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীকে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। দেশে আগের চেয়ে বেশি চাঁদাবাজি হচ্ছে, বেড়ে গেছে রেটও। এভাবে চললে ব্যবসা বন্ধ করে দিতে হবে, এমন হুঁশিয়ারি দিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স ডিসিসিআই। সভাপতির দাবি, অন্তর্বর্তী সরকারের আমলেও চাঁদাবাজি থামেনি, এক মুহূর্তের জন্য বন্ধ হয়নি দুর্নীতি। এ অবস্থায় ব্যাংক সুদের হার না কমালে বিনিয়োগ কঠিন হয়ে পড়বে। কয়েকদিন ধরেই চাঁদাবাজি ইস্যুতে সরগরম ব্যবসায়ী মহল। রাজধানী ও বিভিন্ন জেলা থেকে অভিযোগ মিলছে একের পর এক, ব্যবস্থা নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীও। টিআইবির সবশেষ হিসাবে দেশে প্রতিবছর শুধু বাস, মিনিবাস ও ট্রাক থেকেই চাঁদা আদায় হয় ১,০০০ কোটি টাকার বেশি। সারা দেশের হকার ও ছোট ব্যবসায়ীদের দিতে হয় প্রায় ৩,০০০ কোটি টাকা। এর মতে এলডিসি গ্র্যাজুয়েশনের ফলে নতুন সরকারের কাছে ঢাকা চেম্বারের প্রত্যাশা নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে উঠে আসে চাঁদাবাজি প্রসঙ্গ। সভাপতি তাসকিন আহমেদ জানান, এসবের কারণে কারখানায় উৎপাদন খরচ বাড়ছে। যখনই যেই সরকার আসে তখনই বলে আমরা সরকারি দলের লোক, আমাদেরকে এই চাঁদা দিতে হবে, আমাদের এই অনুষ্ঠান আছে পাড়ার, এই চাঁদা দিতে হবে, আমরা স্বাধীনতা দিবস অর্জন করব, আমাদেরকে চাঁদা দিতে হবে। তো এটা তো লজ্জারও কিছু নয়, ভয়েরও কিছু নয় ভাই। এরপরে যদি হয় আমরা ব্যবসায়িক মহল সব বন্ধ করে চলে যাব। ডিসিসিআই বলছে, অন্তর্বর্তী সরকারের আমলেও আর্থিক খাতে শৃঙ্খলা ফেরেনি, কেন্দ্রীয় ব্যাংকের সুবিধা পাচ্ছে শুধু বড় ব্যবসায়ীরা। লার্জ স্কেল ডিফল্টার যারা, আমার তো মনে হয় এটা হাতে গোনা ভেরি স্মল পার্সেন্টেজ, ১০০, ২০০, ৫০০ বেশি কোম্পানি হবে না। কিন্তু আমাদের এসএমই সেক্টরে কিন্তু প্রায় ৭৮ লক্ষ ব্যবসা প্রতিষ্ঠান আছে। ইনাদের জন্য তখন ওনারা বললেন যে ওনারা পলিসি সাপোর্ট দেবেন। পলিসি সাপোর্ট কিন্তু বড় বড় কোম্পানিরা, এবার আমরা যেটা শুনতে পেরেছি ১৪০০-১৫০০ কোম্পানি, তার মধ্যে বোধহয় ৩00-৪০০ কোম্পানিকে দেওয়া হয়েছিল। যুক্তরাষ্ট্রের সাথে বিদায়ী সরকারের করা বাণিজ্য চুক্তি নিয়ে প্রশ্ন তোলে ডিসিসিআই। আশঙ্কা, রেসিপ্রোকাল ট্যারিফ শূন্য হলেও নিয়মিত 16.৫% শুল্ক বহাল থাকবে। মার্কিন সরকারের সাথে আলোচনার মাধ্যমে চুক্তিটি এমনভাবে পুনর্বিবেচনা করা প্রয়োজন যা উভয় দেশের জন্য উইন উইন বা সমমাননা লাভজনক হয়। ইতিমধ্যে আমরা দেখেছি আমেরিকান সুপ্রিম কোর্ট, যেটা আমরা বললাম, রেসিপ্রোকাল ট্যারিফ অবৈধ ঘোষণা করেছে। এখন এগ্রিমেন্টটা যদি স্ট্যান্ড করে, সরকারের উচিত হবে ইমিডিয়েটলি এটাকে আবার রিনেগোসিয়েশনের জন্য বসা।
বিনিয়োগ বাড়াতে সমন্বিত রোড টু রিভাইভাল কর্মসূচি চালুর প্রস্তাব ঢাকা চেম্বার অফ কমার্সের। পৃথিবীর সবচেয়ে বড় শক্তিধর। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ভয়াবহ এক নৃশংসতার সাক্ষী হলো নড়াইল সদরের বড়কুলা গ্রামের মানুষ। আধিপত্য বিস্তার নিয়ে সাবেক 2 ইউপি চেয়ারম্যানের অনুসারীদের পাল্টাপাল্টি হামলায় প্রাণ গেছে বাবা, ছেলে সহ 4 জনের। যদিও প্রথমে খবর ছড়ায় মারা গেছেন 5 জন, পরে নিশ্চিত হওয়া যায় সবশেষ যার মৃত্যুর খবর জানানো হয় তিনি খুলনা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে এলাকার পরিস্থিতি থমথমে, মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। আধিপত্য বিস্তারের লড়াইয়ে রক্তাক্ত নড়াইল সদরের বরকুলা গ্রাম। দিনের আলো ফোটার আগেই তৈরি হয় বিভীষিকাময় পরিস্থিতি। পুলিশ ও স্থানীয়রা জানায় এলাকায় আধিপত্য নিয়ে সিংগাসলপুর ইউনিয়নের সাবেক 2 চেয়ারম্যান খায়রুজ্জামান মোল্লা ও উজ্জ্বল শেখের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এরই জেরে ভোরের দিকে খায়রুজ্জামানের লোকজন হামলা চালায় উজ্জ্বল শেখের লোকজনের ওপর। এতে ঘটনাস্থলেই নিহত হন বরকুলা গ্রামের খলিল শেখ, তার ছেলে তাহাজ্জুদ শেখ ও প্রতিবেশী ফেরদৌস শেখ। ইলেকশনের আগে বাড়ি আইছে যে কতদিন পরের বাড়িতে বেড়াবো, পরের বাড়ি কাজ হয়, ডান্ডি হয়, শান্তি হয়, বাড়িতে বিদ্যুৎ আসা বড় যাবো। আইসেই তো মনে করেন বাড়ি বাড়ি অ্যাটাক করিছে। মনে করেন বাড়ি আসছে 3টে, লোক আসছে 6টা-7টা। এবার 6টা-7টা লোক 200-300 লোক আইছে বা 200 লোক আইছে, তাহলে এবার মনে করেন 3টে লোকে কয়জন এক বাড়ি কয়জন ঢুকে যায়। এবার ঘরের থেকে টাইনি ভরলি কি ডাকারে কি আর বেকন এক একজনে ধরে ধরে গেছে। ঘরের মধ্যে কেন মারার দরকার নেই, ঘরের থেকে ধরে আইনে রাস্তাঘাটে কুপাই কুপাই মারতেছে। পরে উজ্জ্বল শেখের লোকজন পাল্টা হামলা চালায় খায়রুজ্জামান মোল্লার অনুসারীদের ওপর। এতে আহত হন বেশ কয়েকজন। হাসপাতালে নেওয়া হলে ওসিকুর ফকির নামে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও সেনাবাহিনী। এদের ভিতরে সংঘাতের বিষয়টা অনেক পুরনো। তাদের আধিপত্য বিস্তার নিয়ে তাদের ভিতরে বিরোধটা অনেক পুরনো। যারা এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত তাদের প্রত্যেককে আমরা গ্রেফতার করব এবং আইনের আওতায় আনব। সাবেক ইউপি চেয়ারম্যান উজ্জ্বল শেখ বর্তমানে কারাগারে রয়েছে। আর সংঘাতের পর এলাকা ছেড়েছেন আরেক সাবেক ইউপি চেয়ারম্যান খায়রুজ্জামান মোল্লা। জাহিদ হাসান, যমুনা নিউজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম। সোমবার আনুষ্ঠানিক দায়িত্ব নেন তিনি। এদিকে পদ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিলেন সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। দায়িত্ব গ্রহণের পর অ্যাডভোকেট আমিনুল ইসলাম জানান, জুলাই হত্যাকাণ্ডের বিচার জুলাই আকাঙ্ক্ষা অনুযায়ী চলমান থাকবে। এদিন বিদায়ী চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, তাঁর দায়িত্বকালে জুলাই বিচার প্রক্রিয়া ছিল স্বচ্ছ। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর জুলাই আগস্টের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে তাজুল ইসলাম আর থাকছেন না, তা অনেকটাই নিশ্চিত হয়ে যায়। সোমবার সকালে অনেকটা বিষণ্ণ মনে ট্রাইব্যুনালে শেষবারের মতো অফিস করতে আসেন তাজুল ইসলাম। ট্রাইব্যুনালের চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের বলেন, তার দায়িত্বকালে জুলাই হত্যার বিচার স্বচ্ছ ছিল। বিচার নিয়ে তার টিমের সদস্যদের বিরুদ্ধে ওঠা ঘুষ গ্রহণের অভিযোগ সত্য নয় বলে দাবি করেন তাজুল ইসলাম। প্রিয়জনকে ফেরত না পেলেও অন্তত যারা এই অন্যায়টা করেছিল তাদের একটা বিচার হয়েছে। সেই বিচারের যে তৃষ্ণা, সেইটার থেকে আমি মনে করি যে ইনশাল্লাহ নতুন যারা দায়িত্বে আসছেন, যিনি দায়িত্বে আসছেন, তিনি এই বিষয়গুলো মাথায় রেখে বাংলাদেশের এই মানুষগুলোর প্রতি, এই নির্যাতিত বেদনাহত যে মানুষগুলো, তাদের প্রতি সুবিচার করার স্বার্থে এই বিচার প্রক্রিয়া অব্যাহতভাবে সামনে অগ্রসর হবে। যখন নতুন সরকার দায়িত্ব নেয়, নির্বাচিত সরকার, স্বাভাবিকভাবেই তাদের রাষ্ট্রের বিভিন্ন জায়গায় তারা তাদের পছন্দনীয় লোকজনকে বসাবেন, এটা হচ্ছে স্বাভাবিক নিয়ম। তাজুল ইসলামের নিয়োগ বাতিল করে চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয় সুপ্রিম কোর্টের আইনজীবী আমিনুল ইসলামকে। দায়িত্ব বুঝে নেন বিদায়ী চিফ প্রসিকিউটরের কাছ থেকে। যে প্রত্যাশা নিয়ে ওনাকে সরকার এখানে দিয়েছেন, জনগণ এখানে দিয়েছেন, সেই প্রত্যাশা পূরণ করতে উনি সক্ষম হবেন। পরে সাংবাদিকদের আমিনুল ইসলাম বলেন, জুলাই হত্যাকাণ্ডের বিচার চলমান থাকবে, কেউ ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে না। আমি সম্পূর্ণরূপে চেষ্টা করব যে আমাদের জুলাই শহীদদের আকাঙ্ক্ষার অনুযায়ী যাতে আমি ট্রাইব্যুনালে আমি আমার বিচার কার্যে আন্তরিক সহযোগিতা করতে পারি। যারা কোনো অন্যায় করেনি তারা কোনো হয়রানির শিকার হবেন না, অন্তত প্রসিকিউশনের মাধ্যমে। যারা অপরাধী তাদের প্রাপ্য সাজা তারা পেতে হবে। আমিনুল ইসলাম প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবী প্যানেলের সদস্য ছিলেন। এছাড়া আলোচিত পিলখানা হত্যা মামলার আসামি পক্ষের আইনজীবী হিসেবে লড়েছেন তিনি। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। চাঁদাবাজি নয়, যাত্রী উঠানোর সিরিয়াল নিয়ে দ্বন্দ্বেই
পিটিয়ে হত্যা করা হয়েছে রাজধানীর যাত্রাবাড়ির লেগুনা চালক খায়রুলকে, এমনটাই জানিয়েছে র্যাব। এই মামলায় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার রাতে রাজধানীর যাত্রাবাড়িতে র্যাব 10-এর ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার SM হাসান সিদ্দিকী। জানান মামলার এজাহারভুক্ত আসামি সোহান মুন্সি, মোহাম্মদ হৃদয় ও শাকিলকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছে লেগুনায় যাত্রী ওঠানোর সিরিয়াল নিয়েই বিরোধের শুরু। এক পর্যায়ে দলবদ্ধভাবে লেগুনা চালক খায়রুলকে মারধর করলে তিনি মারা যান। এই ঘটনায় আসামি ও ভুক্তভোগী কারো সাথেই চাঁদাবাজি কিংবা রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে র্যাব। তবে তাদের প্রত্যেকের বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে। যতটুকু জানতে পেরেছি যে লেগুনার যে সিরিয়াল থাকে একটার পর একটা সিরিয়াল, এরা মূলত হচ্ছে সবাই লেগুনা কেন্দ্রিক চালক এবং ড্রাইভার। এই সিরিয়ালকে কেন্দ্র করে ওনাদের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের মধ্যেই মারামারিটা হাতাহাতিটা সংগঠিত হয় এবং এর ফলশ্রুতিতে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পরে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে। সব অনিশ্চয়তা কাটিয়ে 26 ফেব্রুয়ারি শুরু হচ্ছে বাঙালির প্রাণের আয়োজন অমর একুশে বইমেলা। শেষ সময়ে প্রকাশক ঐক্যের অংশগ্রহণ নিশ্চিত হওয়ায় মেলা হবে পূর্ণ আড়ম্বরে। তাদের দাবি মেনে এবার মেলায় থাকবে না কোনো প্যাভিলিয়ন। শিল্পে কাঠামোগত বৈষম্য কমাতেই এবার বইমেলায় এমন সিদ্ধান্ত। বাংলা ভাষাভাষীদের সবচেয়ে বড় মিলন মেলা অমর একুশে বইমেলার প্রস্তুতি। আলোচনায় বেশ কয়েকটি তারিখ থাকলেও অবশেষে 26 ফেব্রুয়ারি শুরু হচ্ছে বইমেলা। দেরিতে হলেও নিশ্চিত হয়েছে সব প্রকাশকের অংশগ্রহণ। প্রকাশক ঐক্যের দাবি মেনে সরকার ও বাংলা একাডেমির নতুন সিদ্ধান্ত, এবার মেলায় থাকছে না কোনো প্যাভিলিয়ন। দৈর্ঘ্যপ্রস্থে 10 ফুটের বেশি হবে না স্টল। সমান সুযোগ নিশ্চিতে যারা আগেই 24 বা 20 বর্গ ফুটের প্যাভিলিয়ন বরাদ্দ পেয়েছিলেন তাদের আকার ছোট করতে নির্দেশনা দেওয়া হয়েছে এরই মধ্যে। তবে শেষ মুহূর্তে এমন সিদ্ধান্তে বিপাকে অনেকেই। একটা করতে কত টাকা খরচ গেল, এখন আবার এটা ভাঙতেছে, আবার রিটার্ন করতে হবে, তারপর সময় শর্ট। কারণে এবার মেলায় সময় খুবই কম। প্যাভিলিয়ন কেউ করতে পারবে না, মানে শুধু স্টল করবে আর কি, মানে 8 ফিট বাই 8 ফিট যে স্টলটা করবে। এর আগে স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দে অস্বচ্ছতা ও সময় স্বল্পতার কারণ দেখিয়ে বইমেলায় অংশ না নেয়ার ঘোষণা দিয়েছিল প্রকাশকদের সংগঠন প্রকাশক ঐক্য। পরে এইসব দাবির বিষয়ে সংস্কৃতি মন্ত্রণালয়, বাংলা একাডেমি এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সমঝোতা হওয়ায় সোমবার মেলায় ফেরার ঘোষণা দেন তারা। এবার যেহেতু সবগুলো মানে একই ধরনের হচ্ছে, স্ট্রাকচার হচ্ছে, সেই জায়গাতেও কিছুটা হয়তো আমরা বিনিয়োগ কমিয়ে নিয়ে আসতে পারবো। এবং যেটা আমাদের এখনো শঙ্কার জায়গা থাকছে যে এই রোজার মাসে আপনারা জানেন যে ইফতার এবং এর পরবর্তী যে তারাবি ইত্যাদি ব্যস্ততা আমাদের সকলের থাকে, সেই অবস্থায় আমাদের কর্মীদেরকে ওখানে নিয়োজিত রাখা এবং এগুলো কিন্তু আমাদের মানে শঙ্কার কারণ ছিল। ঈদের পর বইমেলা আয়োজনে প্রকাশকদের প্রাথমিক দাবি থাকলেও 26 ফেব্রুয়ারি শুরু হয়ে 18 দিনের মেলা শেষ হবে 15 মার্চ। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। বাঙালি নারীর অঙ্গসজ্জা মানেই শাড়ি। ঈদ কেনাকাটায় তাই বাড়তি বাজেট রাখছেন ক্রেতারা। চিরায়ত আভিজাত্যের প্রতীক কাতান জামদানির পাশাপাশি গুরুত্ব পাচ্ছে হাল আমলের অর্গানজাও। তবে সব কিছুর পর গ্রীষ্মকালের ঈদে স্বস্তি আর বাজেটের কথাও ভাবছেন অনেকেই। রমজান শুরু হতে না হতেই বদলাচ্ছে বিপণী বিতানগুলোর দৃশ্যপট। উৎসবকে রাঙিয়ে তুলতে শাড়ির দোকানে বাড়ছে নারীদের ভিড়। ঈদ আসতে ঢের বাকি, কিন্তু পছন্দের পোশাক হাতছাড়া করার ঝুঁকি নিতে চান না কেউই। ভিড় এড়িয়ে শপিং সারতে আর সময় বাঁচাতেই আগাম এই প্রস্তুতি। দেশি জামদানি কিংবা ঐতিহ্যের মসলিন, পাশাপাশি ভিনদেশি শাড়ি ঈদে যোগ করছে ভিন্ন মাত্রা। এবার তরুণীদের পছন্দের শীর্ষে ভারী নকশার অর্গানজা। মাত্র 1,500 টাকায় শুরু হওয়া এসব শাড়ি বিকোচ্ছে 250,000 পর্যন্ত। রুচির সাথে বাজেটের সমন্বয় করতে দোকান থেকে দোকানে ছুটছেন ক্রেতারা। আম্মুর জন্য শাড়ি নিতে এসেছি, পাশাপাশি রিলেটিভদেরকেও দিব। তো আমার এবারে গরমে যেহেতু ঈদটা পড়ছে, তা রোজা চলছে, তো আমার মনে হচ্ছে যে একটু লাইট ওয়েটের সিল্কের মধ্যে পেলে ভালো হয়। কাতান কিনতে আসছি, তারপরে আবার ইন্ডিয়ান কিছু কালেকশন আছে, বোধহয় পাকিস্তানি কালেকশন আছে। প্রথমত হচ্ছে চোখে সুন্দর লাগা, যেটা আমাকে খুব মানাবে সেরকম সাবলীল। দেশীয় টাইপের প্রতি একটু ফ্যাসিনেশনটা আছে।
রমজানের প্রথম সপ্তাহের পরিস্থিতি দেখে আশাবাদী বিক্রেতারাও। ক্রেতাদের পছন্দসই পণ্যে সাজাচ্ছেন পসরা। প্রত্যাশা, ঈদের আগ মুহূর্তে বাড়বে বেচা কেনার গতি। কাতান আইটেমটাই আমাদের এখানে সবচেয়ে ভালো করতেছে, আর প্লাস কাজ করা অর্গানজা, জর্জের শিফনের উপরে এবং জিমিচু সিল্কের উপরে কিছু কাজ আসছে, তারপর আপনার কটন আইটেমের উপরে কিছু কাজ আসছে। জামদানিটাও মোটামুটি এবারে হাতের কাজ করা আপনার চাহিদা অনেক বেশি। এক্সক্লুসিভ পার্টি শাড়ি, বিভিন্ন ধরনের শাড়ি আসতেছে। আপনি কানিসিল, মসলিন, অর্গানজার, শামুজ, তারপর কাতান, কাঞ্চিপুরম, গাদোয়াল, এই প্যাটার্নটা এখন অ্যাভেলেবেল চলতেছে। ঈদ ফ্যাশনে অনেক নতুন ট্রেন্ড আসলেও শাড়ির আবেদন বরাবরই চিরন্তন। কেনাকাটার এই প্রাথমিক ভিড় বলে দিচ্ছে এবারের ঈদ উৎসব হবে বেশ জমকালো। আর এই উৎসবকে আরও রাঙাতে শাড়ির ভান্ডার নিয়ে প্রস্তুত বিক্রেতারা। কাশফিয়া রুহি, যমুনা নিউজ, ঢাকা। সাংবাদিক পরিবারের মেধাবী সন্তানদের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। বিকেলে রাজধানীর তথ্য ভবনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এই বৃত্তি তুলে দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি বলেন, সাংবাদিকরা বিত্তবান হওয়ার জন্য এই পেশায় আসেন না। সাংবাদিক সমাজ ও গণমাধ্যম নানা ঝুঁকি নিয়ে কাজ করে। তথ্যমন্ত্রী বলেন, এই পেশার মানুষদের যথাযথ সম্মান ও মর্যাদা দিতে সরকার আন্তরিকতার সাথে কাজ করবে। অনুষ্ঠানে সাংবাদিক পরিবারের 402 সন্তানকে শিক্ষাবৃত্তির চেক তুলে দেওয়া হয়। অনেক গণমাধ্যম প্রতিষ্ঠান আছে যে জনগণের কাছে তথ্য সরবরাহ করাটা তার প্রধান লক্ষ্য বাদ দিয়ে তারা অন্যান্য এজেন্ডা নিয়ে ব্যস্ত আছেন। যারা এই তথ্য সরবরাহের ক্ষেত্রে নানান রকম মিসইনফরমেশন, ডিসইনফরমেশন করার তৎপরতায় ব্যস্ত, অথবা এটাকে একটা ব্ল্যাকমেইলিং অথরিটি হিসাবে তৈরি করতে চায়, সেই জায়গাগুলিতেও কীভাবে মনিটর করা যায় এবং যাতে জনগণ প্রকৃত অর্থেই একটা অবাধ তথ্য প্রবাহের সেবা পেতে পারে, এটাই হবে আমাদের কাজ। পবিত্র রমজানের শুরু থেকে দখলকৃত পশ্চিম তীরের শতাধিক ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েল। মানবাধিকার সংগঠন প্যালেস্টিয়ান প্রিজনার সোসাইটি জানিয়েছে, 18 ফেব্রুয়ারি রমজান মাস শুরুর পর থেকে আটক করা হয়েছে এসব ফিলিস্তিনিকে, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। আইডিএফের এই গ্রেপ্তার অভিযানকে সন্ত্রাসী কার্যক্রম আখ্যা দিয়েছে সংগঠনটি। জানায়, আটককৃত ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের মারধর করা হয়েছে। তাদের বাড়িঘর ভাঙচুরের পাশাপাশি জব্দ করা হয় গাড়ি, অর্থ ও স্বর্ণালঙ্কার। বর্তমানে ইসরায়েলি কারাগারে বন্দী আছে 9300-রও বেশি ফিলিস্তিনি, যাদের মধ্যে 350 শিশু রয়েছে। নির্যাতন, ক্ষুধা এবং চিকিৎসায় অবহেলায় মৃত্যু হয় অনেকের। যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন স্থানে তাণ্ডব চালাচ্ছে শক্তিশালী বোম সাইক্লোন। প্রায় 22 ইঞ্চি পুরু বরফে ঢেকে গেছে বিভিন্ন এলাকা। দেশটির জাতীয় আবহাওয়া সংস্থা বলছে, তুষার ঝড়ের কারণে অন্তত 15 ইঞ্চি বরফে ঢাকা পড়েছে নিউ ইয়র্কের রাস্তাঘাট, পার্ক আর আবাসিক এলাকাগুলো। পুরো বরফের কারণে সোমবার দুপুর পর্যন্ত জরুরি সেবা ছাড়া সব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বিদ্যুৎ বিভ্রাটের কবলে পড়েছে নিউ ইয়র্ক, নিউ জার্সি আর মেরিল্যান্ড সহ বিভিন্ন শহরের হাজারো মানুষ। অনেক এলাকায় প্রস্তুত রাখা হয়েছে আশ্রয়স্থল, বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল, কলেজ, অফিস। এখন অবধি বাতিল হয়েছে কমপক্ষে 5000 ফ্লাইট। পর্দা নামল ব্রাজিলের ঝাঁ চকচকে রিও কার্নিভালের। শেষ দিন ঐতিহ্যবাহী নাচে সাম্বা ড্রম মাতিয়ে তোলে শীর্ষ 6 প্রতিযোগী দল। উৎসবের শেষ দিনে ড্রামের তালে তালে আর নৃত্যের ছন্দে রিও ডি জেনেরিওর প্যারেড গ্রাউন্ড পরিণত হয় মোহনীয় ক্যানভাসে। একে একে মঞ্চে আসে সেরা সাম্বা স্কুলগুলো। 12টি স্কুলকে টপকে সেরার তকমা ছিনিয়ে নিয়েছে ইউনিডোস ডো ভিরাডোরা। এটি ভিরাডোরার 4র্থ রিও কার্নিভাল শিরোপা। এবার কার্নিভাল দেখতে লাখো মানুষ ভিড় জমিয়েছিল ব্রাজিলের রিও ডি জেনেরিওতে। এই ছিল রাতের বাংলাদেশ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।